নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সামনে যে আর্টিকেলটা আছে বীভৎস রকমের গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। কি বিষয়টা হয়েছে যে বাংলাদেশে যে আগের প্রাইম মিনিস্টার ছিল সেই প্রাইম মিনিস্টারকে মৃত্যুর সাজা ঘোষণা করা হয়েছে। এটা তো আপনারা কাল থেকে নিউজে দেখে নিয়েছেন। কিন্তু এখানে বেশ কিছু জিনিস উঠে এসেছে। কি কি পয়েন্ট উঠে এসেছে সেগুলো আমরা আলোচনা করব। যে কোন আইনের মাধ্যমে এই শেখ হাসিনার ওপর সাজা ঘোষণা করা হলো? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এই আইন অনুসারে সাজা ঘোষণা করা হলো। আর এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এই আইনটা হাসিনা সরকার যখন গভর্নমেন্টে ছিল 2009 সালে, তখন কিন্তু এই আইনটা এনেছিল। কেন এনেছিল? যে 1971 সালে যেভাবে পাকিস্তান বাংলাদেশের ওপর অত্যাচার করেছিল, সেই বাংলাদেশে মানুষের বিচার পাইয়ে দেওয়ার জন্য এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টটা কিন্তু হাসিনা সরকার এনেছে। কিন্তু গতকাল যদি দেখা যায় তো শেখ হাসিনা মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করেছে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। এখানে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে যে এখান থেকে আর কি কি হতে পারে, কারণ সাজা ঘোষণা তো হয়ে গেছে, আর কি কি হতে পারে, এবং সাথে সাথে কিভাবে বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাকে নেবে, এবং হাসিনার হাতে কি কি অপশন রইল, কে কি স্টেপ রইল, সেটাও আমরা আলোচনা করব এই ভিডিওতে। এবং সাথে সাথে হাসিনার এত সম্পত্তি সেটা কি হবে যারা বাংলাদেশে রয়েছে, এবং এর পাশাপাশি সবথেকে বড় বিষয় ইউনাইটেড নেশন যে কিনা এই হাসিনার সাজাতে তীব্র বিরোধিতা করলো, এবং এই বিরোধিতার পর এবং হাসিনা সাজা ঘোষণা করার পর গোটা বাংলাদেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা সিভিল ওয়ার পজিশন কিন্তু চলে এসেছে। তো আমি আপনাদের সবার প্রথম ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, তারপরে আর্টিকেলগুলো এক এক করে আলোচনা করছি যেভাবে আমি আপনাদের শোনালাম। প্রশ্ন হচ্ছে কি হয়েছিল অ্যাকচুয়ালি, পুরো বিষয়টা যদি একটু ক্লিয়ার হয়ে যায়। 2024 সালে জুন জুলাই মাস করে একটা স্টুডেন্ট প্রোটেস্ট হয় বাংলাদেশের মধ্যে। আর যখন স্টুডেন্ট প্রোটেস্ট হয়, এই প্রোটেস্টটা প্রথম দিকে ছোট আকারে থাকলেও পরবর্তীকালে একটা বীভৎস আকারে এই প্রোটেস্টটা দেখা যায়, এবং খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে প্রোটেস্টটা ছড়িয়ে পড়ে চারিদিকে, এবং ধীরে ধীরে তারপর দেখা গেছে যে এই প্রোটেস্টটা একটা অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টে কিন্তু কনভার্ট হয়ে গেছে, এবং পুরো বিষয়টা হাসিনা গভর্নমেন্টের এগেনস্টে চলে গেছে। কারণ সেই সময় বাংলাদেশে সরকার চালাচ্ছিল কে? শেখ হাসিনা। আর যার ফলে 3 এবং 4 অগস্ট 2024 সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায়, যেটা দেখে হাসিনার মানে বাড়ির জামাই, যিনি কিনা সেই সময় ছিল বাংলাদেশের আর্মি চিফ, যার নাম হচ্ছে আপনার ওয়াকারুজ্জামান, এই ওয়াকারুজ্জামানের নির্দেশে শেখ হাসিনা 2024 5ই অগস্ট হেলিকপ্টার করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়ে যায়। আর প্রোটেস্ট যারা করছিল তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিস জায়গা সব দখল করে নেয়, হাসিনার বাংলো পর্যন্ত ভাঙচুর করে দেওয়া হয়, এবং হাসিনা সেখান থেকে ভারতে চলে আসে। এখানে আর একটা বড় প্রশ্ন হচ্ছে, এখানে যখন হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসলো, ঠিক সেই সময় বাংলাদেশকে কন্ট্রোল করবে কে? কারণ সিচুয়েশন তো খুব গরম রয়েছে। বাংলাদেশ কি করলো সেই সময়? যে বাংলাদেশে কোনো ভোট করালো না, কারণ মিলিটারি দখলে চলে গেছিলো। তখন বিষয়টা যখন ভোট করালো না, তখন তারা বাংলাদেশে, যেহেতু এটা স্টুডেন্ট আন্দোলন ছিল, তো স্টুডেন্টরা ঠিক করলো যে আমরা নোবেল জয়ী একজন বিখ্যাত মানুষ আছে তাদের দেশে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। এই ইউনুসকে আমরা বাংলাদেশের সিংহাসনে বসাই, বাংলাদেশ ঠান্ডা করে দিক, যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে। এই আদর্শ এবং এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষ ইউনুসকে বসায়। আর যখন ইউনুসকে বসায়, ইউনুস তো উল্টো সুর গেয়ে দেয়, কারণ তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ভোট করাবো না, এবং না করানোর ফলে সে কি হচ্ছে, বাংলাদেশ সিংহাসনে একটা দীর্ঘ সময় ধরে আমি থাকবো, এবং সাথে সাথে ভারত বিরোধিতাকে এই ইউনুস সরকার তার প্রচারে প্রধান অস্ত্র বানিয়ে নেয়। আর যখনই প্রধান অস্ত্র বানিয়ে নেয়, সে চাইছে যেহেতু আমি একটা দীর্ঘ সময় থাকতে চাইছি, তাই হাসিনা পার্টি এবং হাসিনাকে বাংলাদেশে আনা হবে না। তার জন্য তিনি কি করলেন?
বাংলাদেশে যে হাসিনা তৈরি করা 2009 সালে যে ল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এই আইন অনুসারে হাসিনা এগেনস্টে কেস হলো বা মামলা হলো। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কি এটা বাংলাদেশের ল না এটা ইন্টারন্যাশনাল ল? না, এটা ইন্টারন্যাশনাল ল নয়, এর নাম হতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, বাট এটা হচ্ছে বাংলাদেশেরই ল, এটা ইন্টারন্যাশনাল ল নয়। এটা আগে সবার প্রথমে ক্লিয়ার হয়ে যায়। যার ফলে হাসিনার ওপর এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কি কি চার্জেস আনলো? বলা হচ্ছে প্রায় 1400 মানুষকে হত্যার জন্য হাসিনা দায়ী, পুলিশকে লাঠিচার্জ থেকে শুরু করে গুলি চালানোর নির্দেশ হাসিনা দিয়েছে, সেই সময় হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন মেশিনারি মানে খুব বাজেভাবে ব্যবহার করেছে কে হাসিনা, এই ধরনের নানান রকম চার্জেস আনে এবং এই আন্দোলনটাকে আরও একটা বড় আন্দোলনে নিয়ে যেতে পরিণত করেছে হাসিনা। ভাই ওর এগেনস্ট আন্দোলন হচ্ছে, ও বা কি করে বড় আন্দোলনে কনভার্ট করবে? অনেকগুলো প্রশ্ন উঠে আসে। তো এখানে আমি আপনাদের সামনে দেখাবো যার ফলে গতকালকে তার মৃত্যুদণ্ড সাজা ঘোষণা হয়েছে এবং এই নিয়ে ডজন ডজন আর্টিকেল প্রকাশ হয়েছে। যখন ডজন ডজন আর্টিকেল প্রকাশ হয়েছে তখন আমি বেশ কয়েকটা জিনিস আপনাদের দেখাবো যে এই যে হাসিনার ওপর যে এই অ্যালিগেশন লেগেছে বা হাসিনার ওপর যে নানান ধরনের ব্যাপার হয়েছে, তা হাসিনা এরপর কি স্টেপ নেবে, হোয়াট নেক্সট ফর শেখ হাসিনা, তাই যে অপশন কী কী রয়েছে, হাসিনা কোন কোন অপশন ধরে এবার এগোবে, পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি প্রত্যেকে বলবো যারা গুরুজনরা দেখছেন চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের সঠিক ইনফরমেশন চাইতো। দেখুন এখানে ট্রায়াল ফিচার একটা গুরুত্বপূর্ণ ম্যাটার করছে। ট্রায়াল ফিচার কেন বলছি? কারণ কোর্টে আমরা কি দেখতে পাই, সরি, কোর্টে আমরা দেখতে পাই যে অভিযোগ করছে সেও রয়েছে আর যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেও রয়েছে। তো দুই দল থাকে, দুই দলে উকিল থাকে, লড়াই করে, মাঝখানে জজ সাহেব বসে থাকেন, উনি সমস্ত শোনার পর বিচার করেন। কিন্তু এখানে ওয়ান সাইড বিচার। কেন ওয়ান সাইড বিচার? হাসিনার এগেনস্টে মামলা চলছে, হাসিনার বিরুদ্ধে মামলা চলছে, কিন্তু হাসিনার হয়ে লড়াই করার মতো কেউ ছিল না। আর এইখানেই ইউনাইটেড নেশনের সবথেকে বড় আপত্তি, কারণ হাসিনাই এখানে অ্যাবসেন্ট। তাই কিছু চার্জেস ওর ওপর লাগানো হয় যে সম্পূর্ণ তাকে মৃত্যুর সাজা দেওয়া হোক এবং কিছু চার্জেসে বলা হয় যে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হোক। তো এরকমই তার ওপর চার্জেস লেগেছে শেখ হাসিনার ওপর। তাহলে এই অর্ডার শুনে হাসিনার এখন কি করা উচিত, সে কি করা উচিত সেটা দিয়ে আলোচনা করার আগে আমি আরও আপনাদের 3-4টে পয়েন্ট খুব ক্লিয়ার করে দিই। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখনকাল কোর্টে বিচার হয়ে গেল, হাসিনা মানে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা হয়ে গেল, তখন হাসিনার যারা সাপোর্টার ছিল এবং হাসিনা যে পলিটিক্যাল পার্টি ছিল আওয়ামী লীগ, এই পলিটিক্যাল পার্টি মেম্বাররা এবং হাসিনার সাপোর্টাররা তারা রাস্তায় নেমে এই অর্ডারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করলো এবং কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে ভিডিও আছে, যে বাংলাদেশে এই অর্ডার নিয়ে কিন্তু একটা বড় বিশৃঙ্খল পরিবেশ কিন্তু বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে এবং যেখানে এই অর্ডারের উপর ভিত্তি করে চারিদিকে হাঙ্গামা শুরু হয়েছে এবং ঢাকা সহ বেশ কিছু শহরে হাই অ্যালার্ট কিন্তু জারি করে দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন জায়গায় চেক পয়েন্টও কিন্তু বসিয়ে রাখা হয়েছে। আরেকটা প্রশ্ন, এখানে এত কিছু যখন হয়ে যাচ্ছে তাহলে আওয়ামী লীগ যেটা হাসিনার পার্টি, পলিটিক্যাল পার্টি, সে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ বারবার তারা প্রতিবাদ করেছে এবং বারবার তারা বিভিন্ন জায়গায় মানে লিখিত ডকুমেন্টস দিয়েছে যে এই যে বাংলাদেশে বসে আছে ইন্টারিম গভর্নমেন্টের হেড যিনি মোহাম্মদ ইউনূস, এ বারবার চাইছে যে আওয়ামী পার্টিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে এবং এই যে মোহাম্মদ ইউনূস ইলেকশন করাতে চাইছে না, তার পেছনে কারণ হচ্ছে এই মোহাম্মদ ইউনূস চাইছে আরও একটা দীর্ঘ সময় বাংলাদেশের মধ্যে তিনি সিংহাসনে বসে থাকবেন, যার জন্য এই ইলেকশন করাতে চাইছে না এবং এই পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে চিরকালের মতো ডেস্ট্রয় করতে চাইছে। এত বড় অ্যালিগেশন কিন্তু এরা লাগিয়েছে এবং এটাও বলা হচ্ছে যে অ্যারেস্ট করা হচ্ছে এই আওয়ামী লীগের সাপোর্টারদের ধরে ধরে, কারণ এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরও একটা বড় অ্যালিগেশন লাগিয়েছে আওয়ামী লীগ। সেটা হচ্ছে বাংলাদেশে দেখবেন দুটো মেজর বড় বড় পার্টি আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ কার?
সেটা হচ্ছে শেখ হাসিনার পার্টি, আর বিএনপি হচ্ছে খালেদা জিয়ার পার্টি। তো এদের বক্তব্য যে খালেদা জিয়ার যে পার্টি আছে সেটা বিএনপি, তাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। এছাড়াও কিন্তু বাংলাদেশে আরো ছোট ছোট পার্টি আছে, কিন্তু বড় পার্টি দুটোই। তাহলে একনায়কতন্ত্র চলবে বাংলাদেশে, বাংলাদেশে ডেভেলপ হবে না। তাই আমাদেরকে মানে আওয়ামী লীগকে এক সাইডে করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। আর যখন এই নিউজে মানে কথা আসলো, তখনই এই উদ্দেশ্য নিয়ে তারা রাস্তায় নেমে পড়লো। আর ঠিক সেই সময় বিএনপির সাপোর্টার এবং ইউনূসের সাপোর্টাররা কি করলো, যে কালকে একটা মানে বিভৎস রকম জিনিস দেখা গেছে। সেটা হচ্ছে যে যারা একটা সময় শেখ হাসিনা বিরোধিতা করেছিল, তারাও কিন্তু কালকে মানে রায় শোনার পর হাসিনার সাপোর্টে রাস্তায় নেমেছে কিছু মানুষ। আর কিছু মানুষ এই অর্ডারে খুশি হয়ে বাংলাদেশে যে শেখ হাসিনার যে বিচার হলো তার খবর শুনে যে মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু বলা হয়, ফাদার অফ বাংলাদেশের নেশন বলা হয়ে থাকে, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি তারা এরা কি করেছে, ভাঙচুর করে দিয়েছে। নানান রকমের ঘটনা, কিন্তু সেই ঘটনা কিন্তু কালকে বিভিন্ন আর্টিকেলে কিন্তু উঠে এসেছে। এমনটাই কিন্তু ঘটনা কিন্তু দেখা গেছে, যার ফলে বাংলাদেশে আবার বলা হচ্ছে যে একটা সিভিল ওয়ার তৈরি করার মতো পরিবেশ হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এত কিছু হয়ে গেল, হাসিনা তো এই মুহূর্তে ভারতে আছে, কারণ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে ভারতে। ভারত কি কোনো রিয়াকশন দিয়েছে বা রিয়েক্ট করেছে এই কথার ওপর, কালকে রায়ের ওপর? সেটা আমি আপনাদের সামনে আনছি। দেখুন, পুরো ভারতের রিপ্লাই এসেছে। কি এমন ঘটনা ঘটেছে, ঘটনাটা আমি আপনাদের বলি। বাংলাদেশ এবার বলবে যে ভারতকে, যে আমাদের দেশকে বলবে যে হাসিনা তো বিচার হয়ে গেছে, আপনারা হাসিনাকে এবার আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু আমাদের দেশ প্রাউড ফিল করার মতো দেশ, কারণ ব্যালেন্স করে রিপ্লাই করতে জানে। এবং আমাদের রিপ্লাই দেখে ইউনাইটেড নেশন, যেও কিনা এর প্রতিবাদ করেছে, হাসিনা মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেও কিন্তু ব্যালেন্স করে রিপ্লাই করেছে। সেই রিপ্লাইগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ভারত পরিষ্কারভাবে ব্যালেন্স করে রিপ্লাই করে দিয়েছে। কি বলছে দেখুন, ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট অ্যানাউন্স দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশ। ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং পরিষ্কারভাবে উই অলওয়ে এঙ্গেজ কনস্ট্রাকটিভ ওয়ে। আচ্ছা, আমি লাইনটা দেখছিলাম। আচ্ছা, কমিটেড টু বেস্ট ইন্টারেস্ট দ্য পিপল অফ বাংলাদেশ। মানে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল ভাই হাসিনা তোমরা পাবে না। এবং সাথে সাথে আরও একটা বড় বিষয় যেটা হচ্ছে যে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইউনাইটেড নেশন। আমি আপনাদের আসি, ইউনাইটেড নেশন যে কিনা একটা সময় হাসিনার বিরোধিতা করেছিল, যখন জানতে পেরেছিল, যে রিপোর্ট এসেছিল প্রায় 1400 মানুষের প্রাণ গেছে, তখনও কিন্তু হাসিনা বিরোধিতা করেছিল। কিন্তু এখন ইউনাইটেড নেশন একটা কথা বলছে যে এইটা তো এক ধরনের ট্রায়াল ফিচার হলো না, কারণ হাসিনা সেখানে অ্যাবসেন্ট। একজন মানুষ অ্যাবসেন্ট, অপরজন মানুষ যাই চার্জেস লাগাচ্ছে সেটার ওপর ভিত্তি করে এই হাসিনার বিচার হয়েছে। এইভাবে। তাহলে এইটা কেমন ধরনের বিচার বাংলাদেশের? এবং ইউনাইটেড নেশন প্রশ্নও তুলেছে, ঠিক আছে, বাংলাদেশের এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের ওপর এও বিচার তুলেছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনের যে বক্তব্য, যে ডেথ পেনাল্টি শোনাচ্ছ, যাবজ্জীবন কারাদণ্ড শোনাচ্ছ, কিন্তু প্রশ্ন হচ্ছে ইউনাইটেড নেশনে জাস্টিস ফর ডিমান্ড। একদম পরিষ্কার হবে ইউনাইটেড নেশনের প্রশ্ন। এবং সাথে সাথে ইউনূস এই আওয়ামী লীগের পার্টিকে ব্যান করার প্ল্যান করছে এবং আওয়ামী সাপোর্টারদের অ্যারেস্ট করছে। আরও একটা বিষয়, তাহলে হাসিনা এই মুহূর্তে তাহলে কি করবে? ও তো সাজা ঘোষণা হয়ে গেল, ও কি বাংলাদেশ যাবে, নিয়ে বলবে আসো আমাকে গলায় দড়িয়ে ঝুলিয়ে দাও, এরকম বলবে? হাসিনা কালকে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যখন তার সাজা ঘোষণা করলো, সাথে সাথে বেশ কয়েকটা শর্ত রেখে দিল। এই শর্তগুলো কিন্তু সামনে আসছে না, আমি আপনাদের বলে দিচ্ছি কি রেখেছে শর্ত। যে হাসিনার সাজা ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে হাসিনার যত সম্পত্তি বাংলাদেশের মধ্যে আছে এবং বিদেশেও আছে, সেগুলো বাংলাদেশ গভর্নমেন্ট ক্যাপচার করে নেবে এবং সেটা বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে। সেটা বাংলাদেশ গভর্নমেন্ট কী করবে সেটা কিন্তু বিচারের মধ্যে উল্লেখ নেই। সাথে সাথে এটাও বলা হয়েছে হাসিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারে।
এই অর্ডারে 30 দিনের মধ্যে, মানে গতকাল ছিল আপনার 17 তারিখ, গতকাল 17 থেকে সামনের মাসে ডিসেম্বরের 17 পর্যন্ত মধ্যে হাসিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে এই রায়ের বিরুদ্ধে। কিন্তু এখানেও আবার ইউনূস সরকারে একটা মানে প্যাঁচালো, জিলিপির মতো প্যাঁচালো প্ল্যান এখানে ভরে রেখে দিয়েছে, কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে হয় হাসিনাকে অ্যারেস্ট হয়ে বাংলাদেশে আসতে হবে, তারপর সুপ্রিম কোর্টে যেতে হবে, না হয় হাসিনাকে বাংলাদেশে এসে এই লয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই রায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, এমনটাই শর্ত দিয়ে দিয়েছে। যেটা আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরলাম। এখানে আরও একটা আমি কথা বলি আপনাদেরকে, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এটা সকলে নোট করুন, সকলে মিলে নোট করুন, এই নাম্বারটা নোট করুন, 9332813134। এই নাম্বারটা আপনার জীবনে একটা ভাগ্য পরিবর্তন করে দেবে। প্রশ্ন হচ্ছে যে কেন এই নাম্বারটা ভাগ্য পরিবর্তন করবে? তার কারণ হচ্ছে বর্তমান সময় হচ্ছে এআই এর সময়, ডিজিটালের সময়, টেকনোলজির সময়। আপনি যদি হাতের শিক্ষা ভালো করে শেখেন তা সেটা কি কোনোদিন ভুলবেন? না, একদমই ভুলবেন না। তো এইটাই হচ্ছে বর্তমান সময়ে খেলা। বড় বড় কোম্পানি যত দেখবেন সবাই কিন্তু এখন এআই এক্সপার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্টকে কিন্তু তারা চাকরিতে নিচ্ছে বা চাকরি দিচ্ছে। আর বর্তমান যুগ হচ্ছে ডিজিটালের যুগ। তো যদি আপনার মনে হয় যে আমার 2 মাস হাতে সময় আছে, আমরা 2 মাস সময় নেব, বেশি সময় নেব না, 2 মাস হাতে সময় আছে, আমার বাড়ির ঋণ, লোন, বোনের বিয়ে, ছেলে মেয়ের পড়াশোনা বা ব্যবসা ভালো চলছে না, সব দিক থেকে যে আমি ঠিক করে নিতে পারবো, তাহলে 2 মাস কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের কেরিয়ারের কথা ভাবুন। আর কেরিয়ারের কথা ভাবার জন্য আমি আপনাদের বলবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আচ্ছা, আপনার কাছে কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে? নিশ্চয়ই আছে বলে ভিডিওটা দেখছেন। যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলেই হবে, বাড়িতে বসে 2 ঘন্টা করে, 2 মাস 2 ঘন্টা করে নিজের কেরিয়ারের জন্য সময় দিতে পারবেন না? এতটাই আপনি বিজি? আপনি কি চান না আপনার ফিউচার প্রজন্ম মানে ভালো থাকুক, সুস্থ থাকুক? আপনার সন্তানকে ভালো জায়গা পড়াশোনা করেছেন, ভালো মোবাইল কিনেছেন, ল্যাপটপ কিনেছেন, যখন যা টাকা পয়সা চেয়েছে দিয়েছেন, আজকে এখানে খেতে যাবো, আজ ওখানে ঘুরতে যাবো দিয়েছেন, কিন্তু পারবেন না আপনার সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে? কিছু লাগবে না, যদি আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আর আপনার সন্তান যদি ভালো করে শেখে এআই, তাহলে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে বলছি, মানুষ করছে ইনকাম। যদি আপনি চান আপনার সমস্ত ঋণের বোঝা দূর করতে, যদি আপনি চান আপনার সন্তানকে ভালো রাখতে, অবশ্যই বাবা মা হিসেবে সবাই চায়, তো একটাই কথা বলবো, এআই একমাত্র ভরসা। কোথাও জব করতে হবে না, বাড়িতে বসে 2 ঘন্টা করে সময় দিন, দেখুন আপনার কাজও ভালো হবে, আপনার ভালো পজিশনও যাবেন এবং আপনার কেরিয়ার একটা সুন্দর ব্রাইট দেখা যাবে। তো এটাই বলবো, যদি আপনার মনে হয় যে আপনার কেরিয়ার ভালো দেখতে চাইছেন, হ্যাঁ ভালো আমরা সবাই দেখতে চাই, কিন্তু স্বপ্নে। আর যখনই কেরিয়ারের বিষয়ে প্রশ্ন আসে না, তখন ভাবেন যে এ বাবা আবার টাকা পয়সা খরচা করবো। কিন্তু আপনাকে যে কালকে বলা হয় চল ভাই বন্ধুদের সঙ্গে দীঘা যাবো বা অমুক জায়গায় যাবো ঘুরতে, টাকা পয়সা অ্যারেঞ্জ হয়ে যায়, কিন্তু কেরিয়ারের বিষয় যখন আসে তখন মনে হয় যে আমাদের সম্ভব না। 5,650 টাকা দিয়ে আপনি এআই শিখুন, এআই এক্সপার্ট হন, কারো কাছে হাত পাততে হবে না, ফিউচার আপনার দাঁড়িয়ে যাবে, মাসে আপনি 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটাই বলবো, যাদের ইচ্ছা আছে তারা অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠিয়ে দেন, আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাব, যেখানে আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন আর্টিকেল সমেত তুলে এনে আলোচনা করে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।